ওয়েলকাম ব্যাক। আপনাদের সকলকে স্বাগত জানাই scary.com-এর এক নতুন এপিসোডে। আজকে আমরা শুনতে চলেছি দুটি সত্য ভৌতিক ঘটনা। প্রথম ঘটনাটি একটি হোস্টেলের ফাঁকা ঘরকে নিয়ে, আর দ্বিতীয় ঘটনাটি কালো জাদু সম্পর্কিত। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি প্রথম ঘটনায় যাই। আজকে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের এক সাবস্ক্রাইবার বাংলাদেশ থেকে। তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন যাতে আমরা তার নাম এবং তার পরিচয়কে গোপন রাখি। তাই আসুন আমরা সরাসরি ঘটনায় যাই। ভাই, আমি একটা জিনিস বলি, জীবনে যত ভৌতিক সিনেমা ইউটিউব ভিডিও দেখছি এগুলো কিছুই না। জীবনে একবার একটা ঘটনা ঘটছিল, এখনও রাতে ঘুম আসে না। ওই যে আমাদের পুরান হোস্টেলটা, বিশ্ববিদ্যালয়ের একটু পিছন দিকে, মোটামুটি জঙ্গলের পাশেই বলা যায়। ঘর ছিল 10টা। আমরা যে ঘর দিয়েছিল ঠিক তার পাশে 7 নম্বর ঘরটা বন্ধ, সাধারণত তালা বন্ধই থাকে। প্রথমে ভাবছিলাম স্টোর রুম হইবে, কিন্তু ঘটনা হইল একদিন রাতে আমি টয়লেটে যাইতেছিলাম, হঠাৎ দেখি ওই ঘরটা নিচে আলো ফাঁকি দিয়ে বাইরে আসতেছে। আমার মনে হইল তালা বন্ধ করে আলো কেমনে। চোখ ঘষা দিলাম, আলোটা নিভে গেল। অবশ্য ভাবলাম চোখের ভুল হইতে পারে, কিন্তু ওই দিন রাতে আমার ঘুম ভাঙে একটা শব্দে। একটা মেয়ে কান্না করতেছিল একেবারে নিঃশব্দে, কিন্তু তার মধ্যে একটা মুখ কাঁপানো কষ্ট ছিল। দেহের ওপাশে ঠিক 7 নম্বর ঘরের ভেতর হইতেই আসতেছিল শব্দটা। পরদিন রফিকরে জাগাইলাম। সে বলে, ভাই আমিও শুনছি, কিন্তু ভাবছি কারে বলে, কেউ বিশ্বাসই করবো না। আরেকজন মিলন, সে তো সরাসরি কইল, ভাই ওই ঘরে একটা মাইয়া নিজেরে ফাঁসি দিয়েছিল, হস্টেলে যখন মাইয়াদের ছিল তখন। আর আমরা 3জন ডিসাইড করলাম যে ঘরটা খোলা যাক। রাতে সবাই ঘুমাই গেলে সুপি স্ক্রু ড্রাইভার দিয়া তালা খুলি। ঘরের মধ্যে ঢুকলাম, পুরা ঘর ধুলাই ভর্তি। কিন্তু আশ্চর্য হলাম আয়নাটা দেখা। আয়নার উপরে হাতের লেখা, আমার ঘর আমি পাই নাই, তোমরা কে? হঠাৎ আয়নায় দেখি পিছনে কে যেন দাঁড়াই আছে। আমি পিছনে ফিরি, কেউ নেই। আবার আয়নায় দেখি তাকাই, আমার সেই নাই। চোখ সামনে আর মুখ দেখা যায় না। তারপর হঠাৎ এক ঝাপটা ঠান্ডা বাতাস আসলো, আর আয়নাটা নিজে থেকে ভেঙে পড়লো মাটিতে। আর সেই মেয়েটার গলা, ঘর দিয়ে দৌড় দিলাম সবাই। তারপর অবশ্য হোস্টেল ছাড়ে দিছি, কিন্তু মাঝে মাঝে এখনো রাতের বেলায় কেউ কেউ বলে হোস্টেলের করিডোরে একটা মেয়ে হেঁটে বেড়ায়। তার গায়ে সাদা জামা আর চুলটা খোলা, আর তার চোখ যেন একটা প্রশ্ন খোঁজে, তোমরা আমার ঘর নিয়ে গেলে কেন? চোখ বন্ধ করো না, কারণ এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে। এই বলে তিনি তার ঘটনাকে এখানেই শেষ করেছেন এবং শেষে জানিয়েছেন যে যদি তার এই ঘটনাটি সিলেক্টেড হয় তবে তিনি ওই হোস্টেলে ঘটে যাওয়া আরও যে সমস্ত ভৌতিক ঘটনাগুলি আছে সেগুলোকে আমাদেরকে লিখে পাঠাবেন, যার জন্য
হোস্টেলটিকে শেষ পর্যন্ত বন্ধ করতে হয়েছিল। এই ঘটনাটা আমাদের কাছে লিখে পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঘটনাটা আমাদের সত্যিই খুব ভালো লেগেছে এবং আমরা চাই এর পরবর্তী অংশটাও অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। এখন চলুন আমরা পরবর্তী অংশে যাই, কিন্তু তার আগে আমি বলতে চাই, আপনারাও যদি চান আপনাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো সত্যপতি ঘটনা আমরা আমাদের চ্যানেলে পাঠ করি, তাহলে অবশ্যই আমাদের লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল বা ফেসবুক পেজে। আমাদের ইমেল হচ্ছে scary.com9@gmail.com এবং ফেসবুক পেজ হলো scary.com। এই ঘটনাটা পাঠিয়েছে এক খুব মিষ্টি মেয়ে যে ক্লাস 11-এ পড়ে এবং উলবেড়িয়া থেকে লিখছে। নমস্কার দাদা, আমার নাম মার্থা রাও। আজ আমি যে ঘটনাটা লিখতে বসেছি সেটা আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, তাই আমি তার নাম এবং তার পরিবারের সদস্যদের নাম পরিবর্তন করে লিখছি। ও যেভাবে আমাকে ঘটনাটা শুনিয়েছে আমি ঠিক সেইভাবেই লিখছি। আমি বেখম। এই ঘটনাগুলো সবই আমার চোখে দেখা আর আমার সাথেই ঘটেছে। কিরে, আর কতক্ষণ লাগবে রেডি হতে? বিয়ের কোণের মতো সাজাতে বসলি নাকি? নিচে ড্রয়িং রুম থেকে মায়ের ডাক আসে। আমি আয়নার সামনে শেষ টাচআপটা দিচ্ছিলাম। এই তো আর 5 মিনিট হয়ে গেছে মা, চিৎকার করে জবাব দিলাম। আজ আমার জেঠু শুভাশিস রায়ের ছেলের বিয়ে। আমরা রায়রা একান্নবর্তী হাসি খুশি পরিবার। ওটা সবাই জানে কারোর বিপদে আমরা পাশে থাকি। এবার আমাদের পরিবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, কারণ পরের ঘটনাগুলো বোঝার জন্য এগুলো খুবই দরকার। আমার ঠাম্মি প্রমীলা রায়, বয়স 72। ঠাম্মির 3 ছেলে, বড় ছেলে শুভাশিস রায় আমার জেঠু, মেজো ছেলে শোভন রায় আমার বাবা, আর ছোট ছেলে সুপ্রকাশ রায় আমার কাকা। বাবার নামের সঙ্গে মায়ের নাম সুনিতা রায়। আমি বেখম, ক্লাস 11-এ পড়ি, গান করি, নাচ এখনও শিখছি। ঠাম্মির খুব শখ ছিল আমি নাচে বড় কিছু করি। কাকা স্ত্রী মীনাক্ষী রায়, ওনাদের মেয়ে ঋষিকা 8 বছরের এবং ছেলে ঋষাব 5 বছরের, দুজনই আমার স্কুলে পড়ে। জেঠিমার নাম রিধিমা রায়, রান্নায় দারুণ। ছেলে মানে আমার দাদা নিশান রায় 27 বছর বয়সের, নাম করা একজন ডাক্তার। আজ ওরই বিয়ে অনুষ্কা রায়ের সাথে, 6 বছরের প্রেমের পর। আমি ওই দিন মেরুন রঙের লেহেঙ্গা পরেছিলাম, সোনালি রূপালির পাথরের কাজ, সঙ্গে গোল্ডেন নেকলেসে মেরুন স্টোন, মিলিয়ে দুল ও ব্রেসলেট, হালকা মেকআপ আর কপালের টিপ। নিচে নামতেই দাদা নিশান মুখ টিপে বলল, এই দেখো সবাই পেতনিকে, সুন্দর দেখাচ্ছে না? কেন বলো তো? সবাই হেসে উঠল। আমি মুখ বেঁকিয়ে ভেঙচি কাটলাম। মা বললেন, তোদের ভাই বোনে আর কি শেষ হবে না? দেরি হয়ে যাচ্ছে তো। দাদা বলল, কাকিমা, তোমার মেয়ের জন্য সব জায়গায় দেরি হয়, একে তো পেতনি, তারপরে এত মেকআপ করেছে যে একেবারে ভূতনির মতোই লাগছে। আমি ছুটে গিয়ে বললাম, যে মা, তোমার ছেলেকে সাবধান করে দাও বলে দিচ্ছি, বিয়ের দিন বলে মারছি না, গন্ডার কথা কর। জেঠিমা রিধিমা দেবী আমার মাথায় হাত রেখে হাসলেন আর দাদার কানের গোড়ায় আলতো করে কষে দিলেন। আর দাদা কাঁদো কাঁদো মুখে বলল, মা, আজ তো বিয়ে করতে যাচ্ছি, বলো আমার কোনো সম্মান নেই? আমি বললাম, বৌমনি এলে আরও মার খাবি, দাঁড়া। আমাদের ঝগড়া দেখে জেঠু একটু বুকে থামালেন। তারপর দাদা ঠাম্মিকে প্রণাম নিল, জেঠিমার আশীর্বাদ নিল এবং বলল, মা, তোমার মেয়েকে আজ নিজের বাড়ি থেকে আর এক নিজের বাড়িতে আনতে যাচ্ছি বলে দুষ্টু হাসি দিল। বিয়ের নিয়মে জেঠিমা রিধিমা দেবী আর ঠাম্মি প্রমীলা দেবী বাড়িতে থেকে গেলেন। এত বড় বাড়ি ফাঁকা রাখতে মন চাইছিল না। সবাই বেরিয়ে গেলে ঠাম্মি দরজায় দুগ্গা দুগ্গা বলে তালা দিলেন আর ঘরে গিয়ে বিশ্রাম নিতে শুয়ে পড়লেন। আমরা রওনা দিতে বাড়িতে শুরু হলো প্রথম অস্বাভাবিকতা। জেঠিমা রিধিমা দেবী কিচেনে রাতের খাবার আয়োজন করছিলেন, কারণ রান্নার লোকদের আজ ছুটি দেওয়া হয়েছে। আচমকা ঠাম্মির ঘর থেকে চিৎকার। জেঠিমা দৌড়ে গিয়ে দেখেন ঘরের জানলার কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। আর ঠাম্মি কাঁপা কাঁপা গলায় বলেন, আমি যখন চোখ বুজে শুয়েছিলাম হঠাৎ ভাঙার শব্দ, তাকাতেই দেখি জানলার কাজ ভেঙে পড়ে আছে আর একটা কালো ছায়া যেন সরে গেল। ও মা, এটা ভূত প্রেত নাকি? জেঠিমা সাহস দিয়ে বললেন, ভয় পাবেন না মা, হয়তো কোনো পাড়ার ছেলে দুষ্টামি হবে, আপনি বিশ্রাম নিন, আমি তুলসী তলায় প্রদীপ জেলে আসছি।
কিন্তু উনি ভেতরে শিরো শিরো উঠছিলেন। সূর্য তখন ডুবে ডুবে, বাগানের আলো আর রাস্তার আলো সেই ভাঙা কাচের উপর পড়ছে। ওদিকে আমাদের গাড়িতে হলো আর এক কাণ্ড, মাঝ রাস্তায় পেট্রোল শেষ। আগের দিনই দাদা নিজে থেকে পাম্প থেকে তেল ভরিয়ে এনেছিল। দাদা বলল, কাল বিকেলেই তো তেল ভরিয়ে এনেছি, তবু তেল শেষ হলো কীভাবে? জেঠু বললেন, নিজে নিজেই পেট্রোল শেষ হয়ে গেল, ভূত গাড়ি চালাচ্ছিল নাকি? বাবা বললেন, এখন ঝগড়া করে কোনো লাভ নেই, কাছাকাছি কোনো পাম্প খুঁজতে হবে আমাদেরকে। ঠিক তখনই কাকা এগিয়ে এলেন। খোঁজার দরকার নেই, সামনের পাম্প থেকেই পেট্রোল ভরিয়ে নিয়ে এসেছি। ড্রাইভার, এদিকে এসো। আমি মুখ টেপে বললাম। অবশেষে কাকাই কাজের কাজটা করলো। ওখানে শুধু সবাই ঝামেলা করছে। পেট্রোল ভরে আবার রওনা হলাম। বিবাড়িতে পৌঁছে দেখি হইচই অবস্থা। কয়েকজন মেয়ে ছুটে ব্রাইডাল রুমে গিয়ে খবর দিল। অনুষ্কা তখন ফটোগ্রাফারের সামনে। বর এসেছে শুনে ব্যালকনিতে গিয়ে দেখলো আমাদের গাড়ির লাইন, দুটো বাস তখন বরণ চলছে। আনন্দের চোখ ঝাপসা হয়ে গেল। ঠিক তখনই কাঁচ ভাঙার শব্দ। অনুষ্কার ব্যালকনির কাঁচ ভেঙে টুকরো। মেয়েগুলো ভয়ে উঠে দাঁড়ালো। অনুষ্কা বলল, এই কি, জানালার কাঁচগুলো ভাঙলো কী করে? রিয়া বলল, তুই তো ব্যালকনিতে ছিলি, কাউকে দেখিস নি? অনুষ্কা বলল, কই না তো। মেয়েরা ব্যালকনি থেকে নিচে তাকালো। মানুষে ঠাসা, কারো হাতে পাথর বা এমন কিছু নেই। প্রীতি বলল, কাজ ভাঙবে কি করে, কোনো পাথর তো নেই। সবাই খুঁজেও এমন কিছু পেল না যাতে বাইরে থেকে কাজ ভাঙা যায়। আমরা তখনও সেটাকে কাকতালীয় ভেবে এগিয়ে গেলাম। এবার ছাদনাতলায় খই ফেলার পালা শুরু। কিন্তু আশ্চর্য ঘটনা, যতবারই খই ফেলা হচ্ছে আগুন ততবারই নিভে যাচ্ছে। বাতাস নেই, কিছু নেই, তবু নিভে যাচ্ছে। সবাই স্তম্ভিত। শেষে ঠিক হলো বরকনেকে আমরা ঘিরে দাঁড়াই। আবার খই ফেলা। এবার আগুন আর নিভল না। সিঁদুর দান, আশীর্বাদ সব শেষ হলো। বরকনে ঠাকুর ঘরে প্রণাম করে খেয়ে নিয়ে বাসুর ঘরে গেল। সেখানেই গান বাজনার ব্যবস্থা। পরদিন অনুষ্কা শ্বশুরবাড়ি যাওয়ার সময় চৌকাট পেরোতেই এক আশ্চর্য ঘটনা। প্রায় পড়েই যাচ্ছিল। ভাগ্যিস দাদা ধরে ফেলেছিল। কিন্তু আমার মনে হলো চারপাশে একটা শীতল হাওয়া বইছে। ঠিক তখনই আমি তাকে দেখলাম। হলুদ শার্ট পরা, উচ্চতা প্রায় 5 ফুট, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি আর গভীর কালো চোখ, যে দৃষ্টিতে আমার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। মনে হলো ও শুধু আমাকে দেখছে। আমি গাড়ির জানলা ধারে বসেছিলাম। হঠাৎ উকি দিতেই দেখি ও তখনও আমাদের গাড়ির দিকে তাকিয়ে। চোখাচোখি হতেই আমি সরে এলাম। ভিতরে ভিতরে কেমন জানি এক অস্বস্তি কাজ করছিল। ঠিক তখনই দাদা বলল, কিরে কাকে দেখছিলি? আমি মাথা নাড়ালাম। কাউকে নয়, অনুষ্কা দাদাকে চুপ করতে বলল। আমরা বাড়িতে পৌঁছে সব আচার অনুষ্ঠান মিটিয়ে নিজে নিজে ঘরে বিশ্রাম নিতে গেলাম। কাল রাতে অনুষ্কা আমাদের রুমেই ছিল। টুকটাক গল্প করেই শুয়ে পড়েছিলাম। রাত গভীর হতেই আমার ঘুমটা ভেঙে গেল। কারণটা জানি না, কিন্তু শরীরে এক অস্বস্তি কাজ করছিল সকাল থেকে। থাকতে না পেরে ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুলাম। জানলার ওপাশে মেইন রোড, তারও অনেক দূর দেখা যায়। আমি নিজেকে শান্ত করার জন্য যেই চোখ বুঝলাম, ঠিক তখনই আবার উঠে দাঁড়ালাম। গলা দিয়ে অজান্তা এক চিৎকার বেরিয়ে এলো। অনুষ্কার ঘুম ভেঙে গেল। পাশের রুম থেকে মা বাবা দৌড়ে এসে দরজায় ধাক্কা। মা বলল, কি হলো, কে চিৎকার করলো? অনুষ্কা বলল, কাকি বিক্রম হঠাৎ করে চিৎকার করে উঠল। আমি কিছুই বুঝতে পারছি না। আমি তখনও জানলার ধারে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, চোখ দুটো যেন বিস্ফোরিত, কণ্ঠস্বর একেবারে শুকিয়ে কাঠ। আমি যা দেখলাম সেটার কথা মুখে আনতে শরীরের লোম খাড়া দিয়ে উঠল। বিয়ের রাতে সেই ভাঙা কাচের ঘটনার পর থেকেই শরীরে কেমন জানি অসহনীয় ক্লান্তি ভর করল। একদিন আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিলাম। হঠাৎ থমকে গেলাম। মুখ শুকনো, ঠোঁট ফ্যাকাশে, চোখে নিচে গাঢ় দাগ। আমি চিৎকার করে মাকে ডাকলাম। আমি মাকে বললাম, মা দেখো তো আমার চেহারাটা কেমন হয়ে গেছে। মা বলল, কিরে তুই আবার দুশ্চিন্তা করছিস? এতটুকু মেয়ে, তো টেনশন কিসের? কিন্তু মা বুঝতে পারছিল না যে আমার শরীরটা যেন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। খাবারের গন্ধ পেলেই
যেন বমি আসতো। একটু হাঁটলেই বুক ধরফর করতো। আমি জানতাম যে এটা কোনো সাধারণ অসুখ নয়। একদিন তুলসী তলে অদ্ভুত জিনিস ঘটল। এক বিকেলে ঠাম্মি তুলসী গাছে জল দিতে গিয়ে চেঁচিয়ে উঠলেন, হায় হায়, এবার কিসের জিনিস? আমরা ছুটে গিয়ে দেখি মাটির ভিতর থেকে একটা ছোট হাঁড়ি বেরোচ্ছে। খুলতেই গা শিউরে উঠল। ভিতরে শুকনো লেবু, একটা মরা কাকের হাড়, আর কিছু চুল, আর কাগজে কালো কালি দিয়ে লেখা কিছু অচেনা অক্ষর। চারপাশে যেন তীব্র গন্ধ। ঠাম্মি বললেন, এ তো অশুভ জিনিস। কেউ আমার বাড়ির মেয়ে নাতিদের সর্বনাশ করতে চাইছে। বাবা বললেন, এ সরাসরি কালো জাদু। কেউ ইচ্ছে করে এই বাড়ির ক্ষতি করতে চাইছে। আমার গা কাঁপছিল। মনে হচ্ছিল যেন কেউ আমাকে দেখছে। মাঝে মাঝে রাতে হঠাৎ ঘুম ভেঙে যেত। জানলার বাইরে কেমন জানি এক গুমোট হাওয়া বইত। কান পাতলেই শুনতাম শব্দটা আসছে ঠিক বাড়ির পেছন থেকে। কাঁপতে কাঁপতে বাবাকে ডাকতে যেতাম, কিন্তু দরজা খুলতেই সব মিলিয়ে যেত। আবার শুয়ে পড়লে মনে হতো কেউ যেন আমার বুকের উপরে বসে আছে, আর নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসছে। এক রাতে অনুষ্কা বলল, এখন তুই কি ঘুমের ঘরে কোনো মন্ত্রতন্ত্র শুনিস নাকি? আমি তো কিছু শুনি না। আমি জানতাম ও কিছুই শুনতে পাচ্ছে না, এটা শুধু আমাকেই শোনানো হচ্ছে। দিন যত গড়াচ্ছিল আমার শরীরটা ততই ভয়ঙ্কর হয়ে উঠছিল। একদিন সকালে উঠে দেখি আমার হাতের পায়ে লালচে দাগ। পিঠে আয়না ধরতেই দেখলাম কালো ছোপ। আমি আতঙ্কে চেঁচিয়ে উঠলাম, মা, আমার গায়ে কি হচ্ছে? বাবা তাড়াতাড়ি ডাক্তার ডাকলেন। ডাক্তার পরীক্ষা করে বলল, শরীরে কোনো রোগ নেই, হয়তো অ্যালার্জি। কিন্তু ডাক্তার আর কিছু ধরতে পারল না। অথচ আমি প্রতিদিন শুকিয়ে যাচ্ছিলাম। স্কুলের বন্ধুরা বলতো, তুই তো একেবারে কঙ্কাল হয়ে যাচ্ছিস। আমার ভেতরে এক অসহ্য যন্ত্রণা। হাঁটতে গেলেই মনে হতো যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। শেষের দিকে তো আমি একেবারে হাঁটতেই পারতাম না। ঠোঁট একেবারে নীলচে, আর চোখ একেবারে কোটরে ঢুকে গিয়েছিল। রক্ত যেন শরীর থেকে উধাও। শেষে শুধু ঠাম্মি কাঁদতেন। আমি আজ চোখে দেখতাম আমার বিছানার পাশে সেই হলুদ শার্টওয়ালা মানুষটা। তার ঠোঁটে একটা শয়তানি হাসি। সে বলতো, তোকে আমি ছাড়বো না, তোর রক্তই আমার শক্তি। আমার গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে যেত, শরীর জমে একেবারে বরফের মতো। তখন আমার মনে হতো আমাকে কেউ সত্যিই মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। শেষমেশ কাকা বৃদ্ধ গুণিনকে নিয়ে এলেন। সাদা ধুতি, কপালে ভস্য, আর হাতে রুদ্রাক্ষের মালা। চোখে যেন আগুন জ্বলছে। তিনি তুলসী তলায় কিসের গুঁড়ো দিয়ে যেন আসন পাতলেন, ধূপ ধুনো জ্বালালেন। আগুনে সরিষা, শুকনো লঙ্কা, নিম পাতা আর গোমূত্র ফেলে মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রের ধ্বনি শুনে আমি কাঁপতে লাগলাম। শরীরটা যেন লাফাচ্ছিল, আর গলা দিয়ে যেন একটা গর্জন বেরোচ্ছিল। যেন আমি নিজে নই, কিন্তু কেউ যেন কথা বলছে আমার সঙ্গে। আমি ছাড়বো না, আমি তোকে নিয়ে যাব। সবাই ভয় পেয়ে পিছনে সরে গেছিল। গুণিন তখন কপালে জল ছুঁয়ে চিৎকার করলেন, জয় মা কালী, এই মায়ার বাঁধন ছিঁড়ে দাও। হঠাৎ যেন ঝড়ের মতো শব্দ এলো কানে। আমার বুকের উপর থেকে এক অদৃশ্য ভর সরে গেল। চোখ খুলতে দেখলাম আমি আবার নিঃশ্বাস নিতে পারছি। সবকিছু শেষ হলে গুণিন শান্তমকে বসে রইলেন। তখন ঠাম্মি জিজ্ঞেস করলেন, গুরুজি, কিন্তু কেন? কে এমন অভিশাপ দিল আপনার নাতনির ওপর? আমাদের তো কোনো শত্রু নেই। গুণিন তখন চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন। তারপর তার কণ্ঠটা ভারী হয়ে উঠল। শত্রু সবসময় প্রকাশ্যে আসে না, লুকানো শত্রুই সব থেকে বেশি ভয়ঙ্কর।
পেখমের শরীরের ওপরে যে কালো তন্ত্র করা হয়েছিল সেটা সাধারণ মানবিক তন্ত্র নয়, এটা একটা রক্ত শোষণ তন্ত্র। এই তন্ত্রে মেয়েটির শরীর থেকে ধীরে ধীরে প্রাণ শক্তি টেনে নেওয়া হচ্ছিল। তুই কি জানিস এই কাজটা একা কোনো ব্যক্তির করা সম্ভব নয়। এর পেছনে আছে গভীর হিংসা আর অন্ধকার লালসা। তোদের পরিবারের মধ্যে যে বিয়েটা হলো সেই সম্পর্কটা সবাই মেনে নেয়নি। কোনের দিকের আত্মীয়দের মধ্যেই কেউ করেছে। সে চায় না রায় পরিবারের কোলে সুখ শান্তি নেমে আসুক। সেই ব্যক্তি গোপনে এক কালা জাদুকরের শরণাপন্ন হয়। লক্ষ্য এই পরিবারের কন্যাদের ধ্বংস করা, যাতে বংশের আলো এগোতে না পারে। গণিন আরও বললেন, যে তন্ত্র আমি কেটে দিলাম তাতে স্পষ্ট বোঝা গেল মেয়েটিকে লক্ষ্য করা হয়েছিল, কারণ ওই এই বাড়ির উজ্জ্বল শক্তি। পেখম গান শেখে, নাচ শেখে, পড়াশোনাতেও ভালো। তার শরীরে ছিল এ বাড়ির ভবিষ্যতের আলো। কালো জাদুকররা জানে ঘরের সবচেয়ে উজ্জ্বল আত্মাটাকে নষ্ট করে দিতে পারলে পুরো পরিবার অন্ধকারে ডুবে যায়। তাই পেখমকে তারা বেছে নিয়েছিল। আর সেই হলুদ শার্ট পরা যুবকটা, ও আসলে মানুষ নয়, বরং এই তন্ত্রের রূপক শয়তান, যে তোর নাতিকে টেনে নিয়ে যাচ্ছিল মৃত্যুর দিকে। তোরা মনে রাখিস, কারণটা শুধু বাইরের নয়, ভেতরেরও আছে। আত্মীয়দের হিংসা, বন্ধুদের ঈর্ষা, প্রতিবেশীদের অসুয়া, সবই কালো জাদুর শক্তি হয়ে ফিরে এসেছে। এখন থেকে প্রতি অমাবস্যায় কালী পুজো করবি, প্রতিদিন তুলসী তলায় প্রদীপ জ্বালবি, আর মেয়েটিকে পবিত্র মন্ত্রের ছায়ায় রাখবি। আমি তখন শুয়ে ভাবছিলাম, তাহলে এতদিন ধরে কেউ আমাকে মারতে চাইছিল? শুধু কারো হিংসা? এত নিষ্ঠুর হতে পারে কোনো মানুষ? চোখ বন্ধ করো না, কারণ এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে এখানেই তিনি তার ঘটনাকে শেষ করেছেন। আমি ধন্যবাদ জানাই বোন মার্থাকে। এই ঘটনাটি সত্যিই আমাদের অসাধারণ লেগেছে। আমি আশা করি আরও সুন্দর সুন্দর ঘটনা তিনি আমাদেরকে উপহার দেবেন, এবং এই ধরনের ঘটনা যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব অবশ্যই সেই ঘটনাকে আমাদের চ্যানেলে পাঠ করার জন্য। আজকের আমাদের এই দুটো ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত জুড়ে থাকার জন্য। আমাদের আবারও দেখা হবে এই রবিবার ঠিক রাত 10টায় আরও একটি নতুন এপিসোড নিয়ে। শুনতে ভুলবেন না।